হঠাৎ গরম জলের মতো কি যেন ওর গায়ে পড়তে লাগলো। ফুলে যাওয়া চোখটা অনেক কষ্ট করে খুলে দেখলো রুদ্র ওর উপরে দাঁড়িয়ে ওর গায়ে পেচ্ছাপ করছে আর সমানে খিস্তি করে যাচ্ছে। এর পরের বার এই পেচ্ছাপটা তোকে খাওয়াবো, বুঝলি? আমান আমান আমাকে চিট করেছে। চিট করেছে মানে? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক সরঞ্জিত চক্রবর্তীর একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস পাতা ঝরার মরশুমে। আজ পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে পাতা ঝরার মরশুমে ৪র্থ পর্ব। উপন্যাসটি প্রাপ্ত বয়স্কদের জন্য। স্কুলের শেষ পরীক্ষা হয়ে গেল। আজ 12-এর টেস্টের শেষ পরীক্ষা ছিল। এখন ডিসেম্বরের মাঝামাঝি, বেশ ঠান্ডা পড়েছে এবার। স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে কবির দেখল স্টুডেন্টরা স্কুল থেকে একে একে বেরিয়ে আসছে। ওই তো দিয়েগো, ওই যে ডুডু, আর সবার পিছনে জ্যাকসন। ওহ, প্রতিটা পরীক্ষায় গন্ডগোল করেছে বেটা, হয় স্যারদের সঙ্গে নয় পাশের স্টুডেন্টদের সঙ্গে। কোনো না কোনো ঝামেলা করেছেই ও। জ্যাকসনের এইসব ননসেন্স কাজকর্মের জন্য কবিরেরও বিরক্ত লাগে, আবার হাসিও পায়। সত্যি ভীষণ উদ্ভট এই ছেলেটা, কখন যে কি করে তার কোনো ঠিক নেই। হঠাৎ ওর মনে পড়ে গেল ক্লাস 7-এর একটা ঘটনা। জিওগ্রাফি পরীক্ষার খাতা বেরোনোর দিন ছিল সেটা। ফাইনাল পরীক্ষা নয়, এমনি টার্মিনাল পরীক্ষা। জিওগ্রাফিতে জ্যাকসন বরাবর কাঁচা। অবশ্য তখন জ্যাকসন নয়, সবাই মনোময় বলেই ডাকতো ওকে। তো স্যার খাতা নিয়ে ক্লাসে এসে বসে প্রথমেই ডাকলেন জ্যাকসনকে। বললেন, মনোময়, এদিকে আয়। সবাই তো অবাক, তবে কি ওই হাইস্ট নাম্বার পেল? জ্যাকসন কাছে যাওয়াতে স্যার খাতার বান্ডিল থেকে ওর খাতাটা বের করে বললেন, তুই জিওগ্রাফির যে উত্তর লিখেছিস এগুলো কোন বইতে আছে? জ্যাকসন স্মার্টলি বলল, কেন স্যার, আমাদের জিওগ্রাফি বইতে। আমাদের জিওগ্রাফি বইতে? ইয়ার কি হচ্ছে? স্যার সামান্য উত্তেজিত হয়ে উঠলেন। তারপর ক্লাসের উদ্দেশ্যে বললেন, তোরা শুনবি ও কি লিখেছে? শোন তবে। শর্টস নোট লিখতে দেওয়া হয়েছিল জলবিদ্যুতের উপর। আমাদের মনোময় কি লিখেছে শোন তোরা সবাই। স্যার জ্যাকসনের খাতা থেকে পড়তে শুরু করলেন। জল থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে জলবিদ্যুৎ বলে। লোকেরা এই বিদ্যুৎ জলে নেমে তুলতে গেলে শক খেয়ে পটাপট সব মরে যায়। তাই প্রচুর বিদ্যুৎ জল থেকে উৎপন্ন হলেও মানুষ তা ব্যবহার করতে পারে না। অর্থাৎ জলবিদ্যুৎ ব্যবহার করতে হলে বিদ্যুৎকে জল থেকে তোলার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার দরকার। স্যার যখন থামলেন, জ্যাকসন ছাড়া আর সবাই তখন হাসতে শুরু করেছে। আজ স্কুলের শেষ পরীক্ষা ছিল বলেই কি সেই সব পুরনো দিনের কথা বেশি মনে পড়ছে? কিরে কবি, একা একা দাঁত কেলাচ্ছিস কেন? জ্যাকসন এসে প্রশ্ন করল। এই লাথি খাবি কিন্তু শালা। কবির খিচিয়ে উঠল। ডুডু বলল, আহ, তোরা আবার শুরু করলি? লক্ষাবাজি না করলি তোর হয় না, না রে জ্যাকসন? হো, তুমি শালা মাগিবাজি করে বেড়াবে আর আমি লক্ষাবাজি করছি না? জ্যাকসন চোখ টিপে বলল, এই কি বললি তুই? ডুডু এবার সত্যি খেপে গেছে। কবির দুজনের মাঝে এসে দাঁড়ালো, বলল, আহ, কি শুরু করলি কি তোরা? আজ পরীক্ষা শেষ হলো, আজও ঝগড়া করছিস? আরে তুই জানিস না কবির,
কিছুদিন আগেই ওই পরি বলে একটা মেয়ের সঙ্গে ডুডু ব্যাপক সিন দিয়েছে। দুজনকেই মাঝে মধ্যে এদিক ওদিক দেখা গেছে। অবশ্য এখন আর কদিন দেখা যাচ্ছে না। আর শালা কি মেয়ে মাইরি, ফ্লুরোসেন্ট কালার একদম, বুঝলি? আর তেমন হলো ফিগার, একেবারে পৃথিবী টাইপ। সারা শরীরে একেবারে পাহাড় মালভূমি সব ভর্তি। ওহ, কি মাল তুলেছিস ডুডু, হ্যাঁ? জ্যাকসন খিক খিক করে হাসতে লাগলো। ডুডু প্রচন্ড রেগে গেছে, বুঝলো কবির। কিন্তু ছেলেটা ভদ্র, বিশেষ কিছু বলতে পারে না। কবির ওর হয়ে এক লাথি মারলো জ্যাকসনকে। এই চুপ শালা, বেশি বললে একবার বিচুটি দিয়ে কালাবো কিন্তু। জ্যাকসন এবার রনে ভঙ্গ দিল। কবির দেখলো দিয়েগো এইসবের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে দূরে। এবার জ্যাকসন ওর কাছে যাওয়াতে দুজনে ফিরে যেতে লাগলো বাড়ির দিকে। ডুডু চিৎকার করে বলল, এই দিয়েগো, পরশু থেকে প্র্যাকটিসে আসবে কিন্তু। দিয়েগো সাইকেল করে যেতে যেতে পিছনে ফিরে একবার তাকালো, তারপর বুড়ো আঙুলটা তুলল শুধু। তারপর ওরা দুজন মিলিয়ে গেল গলির মধ্যে। কবির আশ্চর্য হলো, ডুডুকে জিজ্ঞেস করলো, দিয়েগোটা প্র্যাকটিসে জয়েন করবে? তা হঠাৎ মত পরিবর্তন? কে জানে কেন, আসলে ওর খুব টেনশন যাচ্ছে, বুঝলি তো। বাড়িতে মা অসুস্থ, আর তাছাড়াও কি সব যেন প্রবলেম আছে। যাকে, যখন নিজেই বলেছে প্র্যাকটিস করবে তখন করুক। তা করুক, কিন্তু দেখ কতটা সিরিয়াসলি নেয়। আর চারদিকে যা শুনছি, গত ম্যাচটা নাকি ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিল। ডুডু এবার বাধা দিল, বলল, আরে ধ্যাত, ওসব ফালতু কথা, দিয়েগো অমন ছেলেই নয়। শোন ডুডু, তুই যাই বলিস না কেন, রবিন মেমোরিয়ালের ছেলেরা কিন্তু তেমনটাই বলছে। কবির গম্ভীর হয়ে বলল, আরে ধুর, ওরা এসব বলে আমাদের টিম ভাঙাতে চাইছে। ডোন্ট গো বাই দেম কবির। যাগে, আমি এবার কাটি, বুঝলি। আজ পরীক্ষা শেষ হলো বলে মেঘাদিদের বাড়িতে নেমন্তন্ন করেছে। জেঠিমা, মানে মেঘাদির মা যা রান্না করে না, বুঝলি, কথা হবে না বাঙালি। বলে ডুডু সাইকেলটা নিয়ে এগিয়ে যেতে গিয়েও কি যেন মনে পড়াতে থেমে গেল হঠাৎ। তারপর কবিরের দিকে ফিরে বলল, হ্যাঁ রে কবির, টাপুর সেদিন তোর কথা জিজ্ঞেস করছিল, কোনো কেস করিসনি তো? শোন, মেয়েটা কিন্তু সুবিধের নয়, আবার বলছি কিন্তু আমি তোকে। কবির বলল, না না, তুই চিন্তা করিস না। কবির স্বাভাবিকভাবেই উত্তর দিল। ডুডু আর ঘাটালো না, বলল, ঠিক আছে, যা পারিস কর, আমি এলাম, বুঝলি। ডুডু চলে গেল। প্যান্টের জিপার আটকে রুদ্র ওর জুতোটা কবিরের মুখে রাখলো, বলল, এর পরের বার এই পেচ্ছাপটা তোকে খাওয়াবো, বুঝলি। এইরকম আগুনের মতো একটা মেয়ে, ওকে কবিরের চাই চাই। সকালে ঘুম থেকে উঠে প্রথম যার মুখটা ওর মনে পড়ে, সেটা টাপুরের। আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে যার মুখটা মনে পড়ে, সেটাও টাপুরেরই। মনে মনে খুব ভালো হয়ে উঠতে ইচ্ছে করে কবিরের, মহান হয়ে উঠতে ইচ্ছে করে। যেদিন টাপুর ওর সঙ্গে কথা বলে, সেদিন ও সবাইকে মনে মনে ক্ষমা করে দেয়। রাস্তায় বসা ভিখিরিকে নিজের জামাটাই খুলে দিয়ে দিতে ইচ্ছা করে ওর। কোথায় যেন পড়েছিল, লাভ ব্রিংস দ্য বেস্ট আউট অফ ম্যান। প্রেমে পড়লে কি সব ছেলেরাই মহান হয়ে যায়? অবশ্য কবিরকে অপদস্থ কম হতে হয় না টাপুরের জন্য। এই গত দুদিন আগেও তো বাবার কাছে ব্যাপক ছাড় খেয়েছে কবির। টাপুর ওর কষ্টটা বোঝে না কেন কে জানে। ও তো পুরু স্যারের পেছনে পড়েছে, তবে স্যারটা ভালো, টাপুরকে পাত্তা দেয় না। তবে টাপুরের পেছনে যে কবির পড়েছে, সেটা ক্রমশ ছড়িয়ে যাচ্ছে বাটানগরে। এই দুদিন আগে সেটা নিয়েই তো বাবার কাছে ভীষণ ঝাড় খেয়েছে কবির। খবরটা বাবার কানে তুলেছে নাড়ু কাকা। ওই লোকটা সর্বঘটে কাঁঠালি গলা, কোত্থেকে খবর জোগাড় করেছে কে জানে। তবে এটা বলতে হবে যে নাড়ু কাকার পরোপকারী নীতির জন্য ওর নেটওয়ার্কও বিশাল। আর টাপুর যেমন মেয়ে, ওর পেছনে ঘুরলে জানাজানি হওয়ার চান্স আছেই।
দুদিন আগে ছিল অ্যাকাউন্টেন্সি পরীক্ষা। পরীক্ষা ভালোই হয়েছিল কবিরের। দারুণ মেজাজ নিয়ে বাড়ি ফিরেছিল ও। বাড়িতে ঢোকার মুখে দেখেছিল নারু কাকা বেরোচ্ছে। ওকে দেখে নারু কাকা বলল, যাও ভেতরে যাও, আজ খবর আছে তোমার। সর্বনাশ, কি আবার হলো? ভয় পেয়ে গিয়েছিল কবির। দোতলায় নিজের ঘরে গিয়ে ব্যাগ রেখে জামা কাপড় পাল্টে চুপ করে বসেছিল কবির। কিছুক্ষণ পরেই মা এসে বলেছিল যে বাবা ওকে ডাকছে। বাবা? এই সময়ে বাবা বাড়িতে? মা বলেছিল যে শরীরটা ভালো নেই বলে বাবা আজ তাড়াতাড়ি ফিরে এসেছে। বাবা নিজের থেকে সহজে ডেকে পাঠায় না কবিরকে। ভয়ে ভয়ে কবির গিয়েছিল বাবার কাছে। একটা রকিং চেয়ারে বাবা বসেছিল, হাতে মোটা একটা ইংরেজি বই। কবির চুপ করে দাঁড়িয়েছিল। বাবা কোনো কথা না বলে বই পড়ে যাচ্ছে। কবির জানে এটা ঝড়ের ইঙ্গিত। বাবা এরকমই করে, সম্পূর্ণ উপেক্ষা করে দাঁড় করিয়ে রাখে। বাড়িতে সবাই বাবাকে ভয় পায়, এমনকি বাবার কাকারা, মানে কবিরের দুই দাদু যারা, তারাও কবিরের বাবার সামনে সব সময় একটা হে 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 ভাব নিয়ে আসে। কবিরের বাবা উকিল মানুষ, সারা দিন বিভিন্ন মক্কেলের সঙ্গে আর কোর্টে প্রচুর কথা বলতে হয়। তাই বোধহয় বাবার কথা ফুরিয়ে যায় আর বাড়িতে চুপ করে থাকে। 10টা কথা বললে একটা কথার উত্তর দেয়। মাঝে মাঝে বাবাকে ওরে বাবা বলে মনে হয় কবিরের। মিনিট 10 পর বাবা বই থেকে মুখ না সরিয়েই বলল, পরীক্ষা কেমন হচ্ছে? কবির আমতা আমতা করে বলল, ভালোই তো। এরপর তো হায়ার সেকেন্ডারি, তারপর কি করবে ভাবছো? বাবা বইয়ের আড়াল থেকে প্রশ্ন করল। কবির বলল, ভাবছি ফাউন্ডেশন নিয়ে সিএ পড়ব। সিএ পড়বে? আমার ইচ্ছে তুমি ল পড়ো। ল? কবির থতমত খেয়ে গেল। হ্যাঁ, ল। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনটা তুমি ছাড়া আর কে বজায় রাখবে? কবির ঈষৎ প্রতিবাদ করে বলল, কিন্তু সিএতে প্রসপেক্ট অনেক ভালো, মানে। কোনো মানে নয়। এখন থেকে সমস্ত ডিসিশন কি তুমিই নেবে তাহলে? দিনকে দিন বাঁদর হয়ে উঠছো একেবারে। বাবা এবার বইটা রেখে হুঙ্কার দিয়ে উঠলেন, আগে আমি আমি বলছিলাম। কবির কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাবার দিকে তাকিয়ে থেমে গেল। গুলির মতো চোখের দৃষ্টি গায়ে এসে বিঁধছে ওর। বাবা এবার কেটে কেটে জিজ্ঞাসা করল, তুমি খুব লায়েক হয়েছ না? নিজের ভালো মন্দ সব বোঝো তুমি, হ্যাঁ? খুব পাখনা গজিয়েছে তোমার। টাপুর কে? শেষ প্রশ্নটায় প্রায় প্যান্ট খুলে যাওয়ার মতন অবস্থা হলো কবিরের। ওর মনে হলো ওর পেটের মধ্যে একটা জলহস্তি ঢুকে খুব দাপাদাপি শুরু করেছে। বাবার সঙ্গে বসে টিভি পর্যন্ত দেখে না কবিরের। পাছে কোনো বিজ্ঞাপনে ছেলেমেয়েরা জড়াজড়ি করছে দেখায়, পাছে কোনো সিনেমায় চুমুটুমু দেখিয়ে ফেলে। সেই বাবা ওকে টাপুর সম্বন্ধে প্রশ্ন করছে। কবির কি বলবে ভেবে না পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবা এবার চিৎকার করে জিজ্ঞাসা করল, ডোন্ট বি আ মিউট পাপ্পি, অ্যান্সার মি, হু ইজ টাপুর? কথা আটকে গেছে কবিরের। শোনো, নারু এসেছিল। বেশ কদিন ও তোমায় দেখেছে যে তুমি ওই মেয়েটার পিছনে ঘুরঘুর করছো। এসবের মানে কি? একটা ভদ্র বাড়ির মেয়ের পিছনে তুমি অসভ্যর মতো ঘুরছো কেন? বাবা ভীষণ রেগে গেছে। কবির কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তবে রাগও হতে লাগলো ভীষণ। বেটা গুচ্ছা, দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। চুকলি কাটা হয়েছে না, চুকলিখোর। বাবা এবার সম্পূর্ণ নতুন দিক থেকে আক্রমণ করলো। বলল, তুমি জানো না যে টাপুর হিন্দু? সবাই যদি জানে যে তুমি ওর পিছনে ঘুরছো,
তবে ফলটা অন্য রকম হবে। তুমি চাও যে তোমার বাবার মাথা লজ্জায় হেঁট হয়? হ্যাঁ, চাও তুমি? প্রশ্নটা যে উত্তর আশা করছে না, কবির সেটা ভালোই জানে। বাবা এবার কঠিন কিন্তু শান্ত গলায় বলল, আর যেন না শুনি যে তুমি ওর পিছনে ঘুরঘুর করছো, বুঝেছ? এবার এসো। বাবা আবার বই তুলে নিল। সেদিন বাবার ঘর থেকে নিজের ঘরটার দূরত্ব বিশাল মনে হয়েছিল কবিরের। কিন্তু টাপুরকে ও ভালোবাসবে না, তাই হয় নাকি? আর হিন্দু মুসলিম, ধুর, ওসব কবির মানেই না। 2005 সালেও যদি এসব মানতে হয় তাহলেই তো হয়েছে। তবে কবির সেদিন থেকে আরো সতর্ক হয়েছে। আজ তাই ডুডু ওকে টাপুর সম্বন্ধে জিজ্ঞেস করাতে ও কিচ্ছু বলেনি। ও কাউকে কিচ্ছু বলবে না, যা করার নিজেই করবে। কিন্তু প্রথমে ওই গুড় চায়ের জন্য বাঁশের ব্যবস্থা করতে হবে, আর এর জন্য শ্রেষ্ঠ বাঁশ ঝাড়টা হলো জ্যাকসন। কবির ইচ্ছে করেই স্কুলে কিছু বলেনি। আজ পরীক্ষা শেষ হলো, বেশ ফ্রি লাগছে কবিরের। আজ সন্ধ্যাবেলা কবির জ্যাকসনের বাড়ি যাবে। গুড় চাটাকে টিট করতে জ্যাকসনকে ওর দরকার। ওর বিটকেল মাথা থেকে নিশ্চয়ই কোনো না কোনো আইডিয়া বেরোবে। কিন্তু টাপুরের কেসটা বলা যাবে না, অন্য কোনো বাহানা করতে হবে। কবিরের সাইকেলটা বটতলায় এসে থামলো। সামনেই জ্যাকসনদের বাড়ি যাওয়ার রাস্তা। কিন্তু কবির সাইকেলটা ইচ্ছে করে থামায়নি। বটতলায় বটগাছটার নিচে একটা আড্ডা বসেছে, সেখান থেকে কেউ ওর নাম ধরে ডেকেছে। জায়গাটা এমন অন্ধকার যে কবির ঠিক করতে পারল না যে কে ওকে ডাকছে। কিন্তু যে ডাকছে সে এবার অন্ধকার থেকে বেরিয়ে এলো। পুরু স্যার! ও, স্যার এখানে আড্ডা মারেন? কবির একটু সংকুচিত হয়ে গেল মনে মনে। সেদিন জোশের মাথায় স্যারকে থ্যাঙ্কস থ্যাঙ্কস বলে দিয়েছিল। সেদিনের পর থেকে 2 দিন মাত্র প্র্যাকটিস হয়ে পরীক্ষার জন্য প্র্যাকটিস বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কবির 2 দিনই ডুব দিয়েছে। পুরু স্যার সেদিনের পর কবিরকে আর সামনে পাননি। আজ নিশ্চয়ই সেই প্রশ্নটাই উনি তুলবেন। কি কবির, পরীক্ষা কেমন হলো? পুরু সামান্য হেসে জিজ্ঞাসা করল। ভালো স্যার। তা তুমি পরশু থেকে প্র্যাকটিসে আসছো তো? শেষ 2 দিন কিন্তু তুমি আসোনি। হ্যাঁ স্যার, আসবো। কবির নিচু স্বরে বলল। পুরু নিষ্পলক তাকিয়ে আছে ওর দিকে। খুব অস্বস্তি হচ্ছে কবিরের। পুরু স্যার কি বলবেন তা বলে ফেললেই তো পারেন। পুরু এবার সত্যিই বলল, কবির, আমি তোমার চেয়ে 6-7 বছরের বড় হব। তোমার বড় দাদার মতোই বলতে পারো আমায়। তুমি আমায় বলবে যে কোথায় তোমার সমস্যা হচ্ছে? কবির বুঝতে না পারার ভান করে বলল, মানে? পুরো মুচকি হাসল, বলল, তুমি এত বোকা নও কবির। শোনো, যা করবে ভেবে চিন্তে করবে, কেমন? আর এমন কিছু করবে না যাতে তোমার নিজের জীবনে সমস্যা হয়। সামনে তোমার এইচএস, পড়াশোনাটা খুব ভালো করে করা দরকার। আর হ্যাঁ, সঙ্গে ফুটবলটাও আছে। দেখো, আমি কিন্তু খুব সাধারণ মানুষ, আমার একার তো কিছু করার ক্ষমতা নেই। তোমরা যদি সাহায্য না করো তাহলে পরের ম্যাচটা আমরা জিতবো কি করে বলো তো? দিয়েগো প্র্যাকটিসে গন্ডগোল করছে, তুমি শেষের 2 দিন এলে না, কেউ তো আর মুখ দেখে তোমাদের জেতাবে না। স্যার, আসলে সবকিছু এত টাফ হয়ে যাচ্ছে যে আমি ঠিক সামলাতে পারছি না। কেন সামলাতে পারছো না কবির? কি কাজ করতে হয় তোমার? পড়াশুনো আর খেলা, এতেই তুমি সামলাতে পারছো না? নাকি এখনো কোনো 3rd ডাইমেনশনে আছো তুমি? কবির থমকালো একটু। স্যার কি সেই সন্ধ্যের কথা বলছেন? পুরু আবার বলল, শোনো কবির, জানো তো, সমস্যা ভাবলেই সমস্যা। তোমরা ইয়াং, প্রমিসিং, জাস্ট মুভ অন ইন লাইফ। কোনো কিছু করে সেটা নিয়ে রিপেন্ট করে সময় নষ্ট করে লাভ নেই কবির। তার চেয়ে ভুলে যাও, মুভ অন। কথাটা শেষ করে অর্থপূর্ণভাবে হাসল পুরু। ঠিক আছে, তবে পরশু প্র্যাকটিসে দেখা হচ্ছে, কেমন?
পুরু চলে যাওয়াতে কবিরের ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন। পুরু স্যারকে যত দেখছে তত অবাক হচ্ছে কবির। স্যার আগে ফুটবলার ছিলেন, মানে স্পোর্টসম্যান। না, এই মানুষটার কথা শোনা যায়, এর জন্য অনেক কিছুই করা যায়। আর টাপুরের ব্যাপারে স্যার যা করলেন সেটা তো ফেনোমেনন। স্যারের নম্বর অনেক বেড়ে গেছে এখন কবিরের কাছে। এবার গিয়ে জ্যাকসনের সঙ্গে দেখা করাটা শুধু বাকি। কবির আবার মুগ্ধতার জামা ছেড়ে বাঁশ দেবার কেটারিং এর জামা গায়ে চড়ালো। এই বটতলার মোড় থেকে জ্যাকসনদের বাড়ি সাইকেলে ৩-৪ মিনিটের পথ। সামনেই নেতাজি সংঘ ক্লাব, তারপরে একটা মাঠ। সেই মাঠ পার হলেই জ্যাকসনদের বাড়ি। কিন্তু মাঠটা পার করতে পারল না কবির। তার আগেই একটা বড় ছাতিম গাছের নিচে ৪-৫টা ছেলে আচমকাই ওর সাইকেল দাঁড় করিয়ে দিল। কবির প্রথমে চমকে গেলেও মুহূর্তে সামলে নিল। রুদ্র অ্যান্ড কৌ। কি মজনু কুমার, কি খবর? রুদ্রর গলায় ব্যঙ্গ আর বিষ লক্ষ্য করল কবির। কি মুখে কথা সরছে না? সাইকেল থেকে নাম, নাম শুয়োরের বাচ্চা। রুদ্র খসখসে গলায় বলল। কি বললি, কি বললি তুই? কবির চিৎকার করে লাফ দিয়ে নামলো সাইকেল থেকে। সাইকেলটা কাত হয়ে মাটিতে পড়ে গেল। রুদ্র কবিরের কলার ধরে দাঁত চেপে বলল, বললাম শুয়োরের বাচ্চা, মাগিবাজ শালা, টাপুরের পেছনে লেগেছিস না? একদম ভেঙে দেবো শালা। কবির কলার ছাড়াবার জন্য ধস্তাধস্তি করতে লাগলো, কিন্তু পারল না। অন্য ছেলেগুলো ওকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে ছাতিম গাছের সঙ্গে চেপে ধরল। রুদ্র কবিরের গালে ঠাস করে এক থাপ্পড় মেরে বলল, শোন, সাবধান করে দিলাম, টাপুরের পিছনে কিন্তু ঘুরবি না, না হলে এই বয়সে একেবারে ফলস টিথ নিয়ে ঘুরতে হবে তোকে। কবির তেজের সঙ্গে বলল, কেন রে, কেন? হ্যাঁ, টাপুর কি তোর বাপের সম্পত্তি? শুয়োরের বাচ্চা, তোমার খুব পুরকি বেড়েছে না? যা বলছি শোন, লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। এবার তল পেটে একটা মোক্ষম ঘুষি মারল রুদ্র। কবিরের চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে গেল। হাঁটু দুটো হঠাৎ খুব দুর্বল লাগলো ওর। ও মাটিতে বসে পড়ল। রুদ্র এবার একটা লাথি মারল কোমরে। কবির মুখ থুবড়ে পড়ল মাটিতে। অন্য ছেলেগুলো অকথ্য কিস্তির সঙ্গে লাথি মারতে শুরু করলো ওকে। কবির উঠতে পারছে না, ওর শরীরের উপর দিয়ে যেন হাতি হেঁটে চলে যাচ্ছে। ছাতিম গাছ, সামনের মাঠ, তার অন্যদিকে বাড়িগুলো ক্রমশ যেন আবছা হয়ে আসছে চোখের সামনে। হঠাৎ গরম জলের মতো কি যেন ওর গায়ে পড়তে লাগলো। ফুলে যাওয়া চোখটা অনেক কষ্ট করে খুলে দেখলো রুদ্র ওর উপরে দাঁড়িয়ে ওর গায়ে পেচ্ছাপ করছে আর সমানে খিস্তি করে যাচ্ছে। শরীর গুলিয়ে উঠল কবিরের। পেটের মধ্যের সব কিছু উপর দিকে উঠে আসতে লাগলো। ভাবলো, কেউ কি নেই যে ওকে বাঁচাবে? পাড়াটা এমনিতেই নির্জন, কিন্তু তা বলে এতটা? প্যান্টের জিপার আটকে রুদ্র ওর জুতোটা কবিরের মুখে রাখলো, বলল, এর পরের। ছাতিম গাছের নিচে একা পড়ে রইল কবির। গাছের ডালপালার ফাঁক দিয়ে অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে, 2-4টে তারাও। কবির ভাবল, এত কিছু ও টাপুরের জন্য সহ্য করছে, সেটা কি টাপুর কোনো দিন বুঝবে না? মেয়েরা কি কোনো দিন ছেলেদের বোঝে না? কিন্তু মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কিছু চিন্তা করতে পারছে না স্পষ্ট করে। কবির উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু পায়ে জোর পাচ্ছে না একদম। সারা শরীরে ব্যথা, মাথাটা টলে গেল ওর। পড়েই যাচ্ছিল, কিন্তু একটা শক্ত হাত এসে ঠিক তক্ষুনি ওকে ধরল। ঠিকমতো দেখতে পাচ্ছে না কবির, চোখ ফুলে গেছে, চোখ দিয়ে জলও বেরোচ্ছে। সেই জলের আবছা পর্দা ভেদ করে এই আধো অন্ধকারে সেই হাতের মালিকের মুখটা দেখল ও। এই সময়ে ও কি করছে এখানে? এই ঘোলাটে মাথাতেও কবির টান মেরে হাতটা ছাড়িয়ে নিল, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে আবার পড়ে গেল মাটিতে। হাতটা এবার শক্ত করে কবিরকে ধরে টেনে তুলল মাটি থেকে। হাতের মালিক এবার বলল, কি ছেলে মানুষই করছিস কবির? কি হয়েছে কি তোর? কে মেরেছে তোকে? হ্যাঁ, আমায় বল।
কবির আবার হাত ছাড়াবার চেষ্টা করলো। অস্ফুটে শুধু বলল, বলবো না, তোকে তোকে বলবো না, বিশ্বাসঘাতক। মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু পৌষের শীত কার গায়ে? মৌষের গায়ে। ধুর, মোষকে কি মিল দেবার জন্য মৌষ বলা যায় কখনো? কিন্তু যেটা ঘটনা সেটা হলো শীত। হ্যাঁ, এবারে ডিসেম্বরের থার্ড উইকেই হাড় অব্দি ঠান্ডা কুরিয়ার করে পৌঁছে দিচ্ছে পৌষ মাস। আশ্চর্য এই যে পয়লা বৈশাখ এলে বৈশাখ বোঝা যায়, বৃষ্টি শুরু হলে বোঝা যায় আষাঢ়, দুর্গাপুজোর জন্য আশ্বিনের হেভি রং, আর পৌষ মাঘ বোঝা যায় শীত, পিঠে আর সরস্বতী পুজোর জন্য। অন্য বাংলা মাসগুলো মহাভারতের নকুল সহদেবের মতো ভিড় বাড়াতে আছে, কিন্তু তেমন কোনো গুরুত্বই নেই তাদের। ছেলেরাও যে উপেক্ষিত হতে পারে, নকুল সহদেব তার প্রমাণ। অবশ্য নকুল দানার মধ্য দিয়ে হয়তো নকুলকে ইমর্টালাইজ করা গেছে, কিন্তু সহদেব বেচারার একেবারে মরুভূমি অবস্থা। যাক বাবা, শীত থেকে একেবারে সহদেব এসে পৌঁছে গেছে। এই হচ্ছে ডুডুর সমস্যা। একবার চিন্তা করলে আফ্রিকার আদিবাসীদের সঙ্গে ইগলুর সম্পর্কও স্থাপন করে ফেলতে পারে ও। কিরে, আবার মাথার মধ্যে পোকাগুলো ছটফট করছে নাকি? নে নে, তাড়াতাড়ি ব্যাগগুলো গাড়িতে তুলে দে তো। মেঘাদি লিপস্টিকটা টুইস্ট ইন করে ডুডুকে হুকুম করলো। আজ রবিবার, প্র্যাকটিস বন্ধ, কিন্তু তা বলে ডুডুর ছুটি নেই। ডুডু ভেবেছিল দুপুরে বাড়িতে বসে অঙ্ক করবে। ওদের কমার্সে 50 নম্বরের ম্যাথস আছে, আর ডুডু মোটামুটি পারেও সাবজেক্টটা, কিন্তু গোলমাল হয় কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে। কোঅর্ডিনেট জিওমেট্রি এক বিশাল জিনিস, কিছুতেই বাগে আনতে পারে না ডুডু, কিন্তু তা বলে ফেলে পালায় না। আর এটাই ডুডুর একটা ব্যাপার। কেউ কেউ গুণও বলে, ওর যা কঠিন লাগে সেটাকে যতক্ষণ না বাগে আনতে পারে ডুডুর ততক্ষণ শান্তি হয় না। কিন্তু অঙ্ক করবে কি, কাজ পড়ে গেছে যে। মেঘাদি ওকে ডেকে পাঠিয়েছে। আজ সন্ধেবেলা মেঘাদি আর ওর নাচের ট্রুপের অনুষ্ঠান আছে রবীন্দ্র সদনে। মেঘাদির নাচের ট্রুপ মানে মেঘাদি আর ওর 8 জন ছাত্রী। সবাইকে মেঘাদি নাচের অনুষ্ঠানে নিয়ে যায় না। মেঘাদির কথা হলো, ঠিক মতো নাচ না শিখে নাচতে গেলে স্টেজ বাঁকা বলেই মনে হবে। মেঘাদি যোগ্যতা অনুযায়ী ছাত্রীদের সুযোগ দেয়। একটা ব্যাপার অবশ্য ডুডুকে আনন্দ দিয়েছে, আজ সাইকা নেই। কিন্তু ঠিক আনন্দ কি? মানে আনন্দ নয়, বলা যেতে পারে স্বস্তি। মেয়েটার সামনে এলেই কেন জানি না সব কিছু গোলমাল হয়ে যায় ডুডুর। পেটের মধ্যে কেমন যেন বলতা উঠতে শুরু করে। মাঝে মাঝে ডুডু ভাবে এটা কি অন্য কিছুর সিগন্যাল, কিন্তু অন্য কিছুটা যে কি সেটা নিজের কাছেই ভাব সম্প্রসারণ করে না। সাইকার টাইটেল জানা আর ও ব্যানার্জি, ফলে ভাব সম্প্রসারণ করলে অসবর্ণ কেস আছে, তাই ভাব সম্প্রসারণে একটা বিশাল বড় শূন্য দেখতে পায় ডুডু। আর একটু বেশিক্ষণ তাকিয়ে থাকলেই শূন্যটা ক্রমশ ওর ঠাকুরদার মুখের আদল নেয়। তাই ডুডু আর রিস্ক নেয় না, সাইকার থেকে পালিয়েই থাকে। ডুডু ব্যাগ দুটো নিচে দাঁড়ানো স্করপিওতে তুলে দিয়ে এলো। ব্যাগ দুটোয় নাচের ড্রেস আর প্রপ আছে, কিন্তু যা ওজন, তাতে একেবারে পাথর টাথর থাকাও কিছু আশ্চর্য নয়। ব্যাগ দুটো রেখে এসে আবার ঘরে এসে দাঁড়ালো ডুডু। যতক্ষণ না মেঘাদি যায় ওকে ঠায় এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কখন না জানি কি কাজের হুকুম আসবে তা কে বলতে পারে। তবে দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছিল না ডুডুর। এক ঘর মেয়ের মধ্যে 2 পায়ে কেন, 1 পায়ে দাঁড়িয়ে থাকতেও খারাপ লাগে না ছেলেদের। কিন্তু ডুডুর খারাপ না লাগার পিছনে কারণটা অন্য। ও মুগ্ধ হয়ে দেখছিল 8টা মেয়ের সাজগোজের কম্পিটিশন। মেঘাদের ড্রেসিং টেবিলটার দখল যে কে নেবে সেই নিয়ে যেন এক খণ্ড যুদ্ধ চলছে সামনে। এ ওর ঘাড়ের উপর দিয়ে উঁকি দিচ্ছে, এ ওর হাতের তলা দিয়ে মাথা গলিয়ে দিচ্ছে, কেউ আবার স্ট্রেট কনুই দিয়ে গুতিয়ে জায়গা করে নিচ্ছে।
একবার বনগা লোকালে ওঠার অভিজ্ঞতা হয়েছিল ডুডুর। ওর সামনে অবিকল বনগা লোকালের সিন চলছে। ডুডু ভাবলো একবার ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে সবার হাতে এক এক টুকরো করে ধরিয়ে দেবে কিনা। আর মেয়েগুলোরও বলিহারি, এখানে এত সেজে লাভ কি? এখান থেকে গাড়ি করে রবীন্দ্র সদনে পৌঁছতে পৌঁছতেই ওদের চোখের মাস্কারা তো গলে ঠোঁটে নামবে। ওখানে গিয়ে তো অনুষ্ঠানের আগে সাজতেই হবে। এদের ব্যাপার স্যাপার ঠিক বোঝে না ডুডু। ওর নিজের তো আয়না দেখলেই খালি জেমস বন্ডের মতো করে নিজের নামটাই শুধু বলে যেতে ইচ্ছা করে। আচ্ছা, এটা কি কোনো পাগলামো? ঠিকুজিতে দ্বাদশে চন্দ্র আর শনির কি একটা কেস থাকলে নাকি মাথার তার কাটা হয়, ওর নাকি সেটা আছে। কথাটা মনে পড়াতে ডুডুর বেশ অস্বস্তি হতে লাগলো। আচ্ছা, ডুডুর তো প্রায় 18 বছর বয়স হলো, তবে এমন ছেলে মানুষের চিন্তা আসে কেন? না, এবার থেকে গম্ভীর হতে হবে, মনে মনে ঠিক করলো ডুডু। কিরে, এই গুণটা আবার কবে থেকে হলো তোর? এখানে কেষ্ট ঠাকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখা হচ্ছে? সে যদি জানতে পারে না, কেষ্ট থেকে একেবারে শিশুপাল করে ছাড়বে তোমায়। মেঘাদি কপট ভাবে চোখ পাকিয়ে বলল। ডুডু দেখলো মেঘাদির সাজগোজ কমপ্লিট, এবার বেরোবার অপেক্ষা। ডুডু জিজ্ঞেস করলো, মানে কার কথা বলছো তুমি? ন্যাকা না, বোঝো না যেন। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু ভালো, আর তোর সঙ্গে মানাবেও খুব। মেঘাদি সব জানতার মতো হেসে বলল। আচ্ছা, মুশকিল তো, কার কথা বলছো তুমি? ডুডু একটু বোকা সাজবার চেষ্টা করলো। ও, নামটা না শুনলে হচ্ছে না না? আচ্ছা বেশ, সায়েকা, বুঝলি সায়েকা, আমি সায়েকার কথা বলছি। এখানে আসলেই তো শুধু তোর কথা। আমার তো সন্দেহ হয় এখানে নাচ শিখবার জন্য নয়, ও আসে শুধু তোকে দেখবে বলে। ডুডুর কান দুটো লাল হয়ে উঠল। ও বলল, আরে ধুর, কি যে বলো না তুমি মেঘাদি, আমাকে দেখলেই তো হ্যাটা করে। ওসব হলো অন্য হ্যাটা। তবে রিসেন্টলি তোর উপর একটু রেগে আছে মনে হচ্ছে। কিরে, কিছু করেছিস? মেঘাদি চোখ সরু করে জিজ্ঞেস করলো। কই না তো, কিছু করিনি তো। ডুডু ঢোক গিলল। কথাটার মধ্যে সত্যি মিথ্যের মিক্সচার আছে। ডুডু কিছু করেনি, আবার করেওছে। ব্যাপারটা হলো, ওদের টেস্টের আগের দিন একদিন জ্যাকসন আর দিয়েগোর সঙ্গে গ্যাজনখানা থেকে ফিরছিল ও। সাহেব কলোনির সামনে হঠাৎ পরীর সঙ্গে সেদিন দেখা। তারপর যা হয়, পরী ওকে খুঁজছিল একটা কাজে। ওকে দেখা মাত্র পরী নিজের স্বভাব মতো হামলে পড়ল ওর উপর। পরীর এই এক দোষ, গায়ে ফায়ে হাত না দিয়ে কথা বলতে পারে না। ব্যাস, রাস্তায় দেখা মাত্র হাত ধরে টানাটানি। কি না ওর সঙ্গে যেতে হবে ওর মায়ের এক্সরে রিপোর্ট আনতে। ডুডু না না করলেও ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। ডুডুর এমনই কপাল, ঠিক সেই সময়ই সায়েকা আর একটা মেয়ের সঙ্গে একটু দূরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ডুডু যেমন ওকে দেখেছিল, ও ডুডুকে দেখেছে। ডুডুর অবস্থা হয়েছিল তখন একেবারে সাপের ছুঁচো গেলার মতো। পরীর সঙ্গে সাইকেল নিয়ে যাওয়ার সময় একবার পেছন ফিরে ডুডু দেখেছিল সায়েকা ফুচকাওয়ালার ওখান থেকে ওর দিকে জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ফুচকাওয়ালাটার উপর ভীষণ রাগ হয়েছিল ডুডুর। কেলানে ফুচকাওয়ালাটা ফুচকা বিক্রি করার আর জায়গা পেলে না। কিন্তু কেন সেদিন ফুচকাওয়ালার উপর রাগ হয়েছিল ডুডুর? প্রশ্নটা ওর মনের মধ্যে দু একবার উঠলেও ও নিজেই সেটা এড়িয়ে গেছে। কারণ প্রশ্নগুলো সহজ আর উত্তরটাও জানা। এক জ্যোতিষী ডুডুকে বলেছিল ওর ঠিকুজিতে শুক্র গোলমেলে জায়গায় আছে। তাই কি এইসব ঝঞ্ঝাট হচ্ছে? ডুডু নিজে একবার ডান হাতটা মেলে হাতের পাতাটা দেখল। বেনহামের হাত দেখার একটা বই মাঝে মাঝে ডুডু পড়ছে এখন। বুড়ো আঙুলের নিচের মাংসল অংশটা শুক্রক্ষেত্র। কিন্তু কই, ও তো কোনো গন্ডগোল দেখতে পাচ্ছে না। বেশ গোলাপি আর ফোলা ফোলাই তো জায়গাটা। জ্যোতিষীটা ঢপ মারেনি তো? কিরে, সাইকার নাম শুনেই তো অন্যমনস্ক হয়ে গেলি। দাঁড়া, কাকিমাকে বলবো যে আমার ছাত্রীর তুই মাথা খাচ্ছিস। মেঘাদি চোখ পাকিয়ে বলল। ডুডু হেসে বলল, আরে ধুর, মাথা খাবো আমি? ও মাথা তো লোহার তৈরি। আচ্ছা মেঘাদি,
তোমাদের দেরি হয়ে যাচ্ছে না? ওর কথায় যেন হুঁশ ফিরল মেঘাদির। নিমেষে ঘরের ছাত্রীদের তাড়া দিতে লাগলো। ডুডু অবাক হয়ে দেখল ইতিমধ্যে 8 জন ছাত্রী তৈরি হয়ে গেছে। অত বড় যুদ্ধ করে ওদের শাড়ির পিন, মাথার ফুল, শাড়ির কুঁচি সব ঠিকঠাক হয়ে আছে। মেয়েরা পারে, সত্যি মেয়েরাই পারে। ছেলেগুলো একটুতে হেদিয়ে বিরক্ত হয়ে যায়। ডুডু দেখল মেয়েগুলোকে দিব্যি ভালো লাগছে। হঠাৎই ওর মনে হলো, আচ্ছা সাইকা এমন সাজলে ওকে কেমন লাগতো। ওহ, আবার নিজেকেই ধমক দিল ডুডু। ওর ভেতরের ছেলেটা দেখছি গন্ডগোল না পাকিয়ে ছাড়বে না। ডুডু আর দাঁড়ালো না, ছাত্রীদের সঙ্গে নিচে নামতে লাগলো। মেঘাদির যাওয়ার সময় হলো। গাড়ির সামনের সিটে মেঘাদি বসে। গাড়িটা চকচকে মেরুন রঙের। মেঘাদি নতুন কিনেছে, অবশ্য নিজে চালায় না, ড্রাইভার আছে। মেঘাদি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, তুই কিন্তু গেলে পারতিস ডুডু। না না মেঘাদি, আমি অন্যদিন যাব। ছোট্ট করে হেসে বলল ডুডু। অবশ্য একজন থাকলে হয়তো যেতিস না। বলেই মেঘাদি চোখ টিপল। ডুডু কিছু বলল না, শুধু হাসল। সত্যি ওয়ান ট্র্যাক মাইন্ড বটে মেঘাদির। অন্যদের প্রেমে কিউপিড হতে কি যে ভালো লাগে মেয়েদের তা কে জানে। ডুডু মাঝে মাঝে দেখেছে অন্য কেউ প্রেমে পড়লে মেয়েরা অসম্ভব উত্তেজিত হয়ে পড়ে, যেন সে নিজেই প্রেমে পড়েছে। আর সত্যি বলতে কি, ছেলেদের একই খবর শুনলে বরং হিংসে হয়। সেটা তারা উদাসীনতা দিয়ে ম্যানেজ করে। ওহ, আবার ভাবতে শুরু করেছে ডুডু। মেঘাদিদের গাড়িটাকে ছোট হয়ে মিলিয়ে যাওয়া পর্যন্ত দেখলো ডুডু। এবার বাড়ি যাওয়ার পালা। সবে 3টে বাজে, ঘন্টা দেড়েক অঙ্ক করাই যায়। ডুডু বাড়ির দিকে চলল। গ্রিলের গেটটা খুলে ভেতরে ঢুকেই দেখলো একটা সাইকেল স্ট্যান্ড করা আছে। গিয়ার চেঞ্জিং, লাল রেসিং সাইকেল। এরকম সাইকেল বাটানগরে আর একটাও নেই। ডুডু বুঝলো জ্যাকসন এসেছে। বহুদিন ডুডুরও এইরকম একটা সাইকেল কেনার খুব শখ। কিন্তু ডুডু জানে বাবা কিনে দিলেও ঠাকুরদা আপত্তি করবেন। ঠাকুরদা অতিরিক্ত খরচ করতে সব সময় বারণ করেন। বলেন পিঁপড়ে যতটা গুড় খেতে পারে তার চেয়ে বেশি নিলে তার মধ্যে আটকে নিজেই মারা পড়ে। ফলে নো গিয়ার চেঞ্জিং সাইকেল। ডুডু ড্রয়িং রুমে ঢুকে দেখলো সর্বনাশের একেবারে মাথায় বাড়ি। জ্যাকসন বসে আছে ঠাকুরদার সামনে। ঠাকুরদা ভীষণ সিরিয়াস মানুষ, আর জ্যাকসন সিরিয়াস বানানটা পর্যন্ত ঠিকমতো করতে পারে না। জ্যাকসন একবার ডুডুকে বলেছিল, তুই ঠাকুরদাকে ঠাকুরদা না বলে দাদু বলিস না কেন? হ্যাঁ, ঠাকুরদা শুনলেই একেবারে শোলের সঞ্জীব কুমারকে মনে পড়ে যায় আমার। আর মাইরি, তোর দাদু কিন্তু ঠিক ওই রকমই, সব সময় চেপে কথা বলেন, সব সময় একেবারে খুব সিরিয়াস, কেমন যেন পিকিউলিয়ার না? সেই জ্যাকসন এখন বসে আছে ঠাকুরদার সামনে। ডুডু ঠাকুরদার পাশে গিয়ে বসতেই জ্যাকসন ওকে লক্ষ্য করে বলে উঠল, হ্যাঁ চল ডুডু, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। ঠাকুরদা বললেন, অত ব্যস্ত হচ্ছ কেন, বসো। গতবার তোমায় বলেছিলাম সন্ধ্যা আহ্নিক করতে, তা করেছ? একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ডুডু এবার উঠে দাঁড়ালো। বলল, এই অনেক করেছিস, কোথায় যেতে হবে যেন বলছিলি, চল তাড়াতাড়ি চল। বলেই জ্যাকসনকে টান মেরে ওঠালো ও। ঠাকুরদার সঙ্গে আর বেশিক্ষণ বসিয়ে রাখলে জ্যাকসন নির্ঘাত আইনস্টাইনকে শ্রেষ্ঠ ফুটবলার বানিয়ে ছাড়বে। দুজনে সাইকেল নিয়ে রাস্তায় নামলো। ডুডু জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাবি? কোথায় আবার, আমার বাড়িতে চল। তোর বাড়ি? কেন হঠাৎ এই বিকেলে তোর বাড়ি যাব কেন? আরে চল না, ব্যাপার আছে, গিয়েই বুঝতে পারবি। ডুডু আর কথা বাড়ালো না, সাইকেলে উঠে পড়ল। ডুডু জানে জ্যাকসন কিছুতেই বলবে না যে কি ব্যাপার। ও এবার অন্য প্রশ্ন করল, আচ্ছা জ্যাকসন, মাইরি তুই ঠাকুরদাকে ওসব ভুলভাল বলছিলি কেন বলতো? জ্যাকসন ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
এমনি একটু মজা করছিলাম রে। আরে গ্র্যাভিটি আর নিউটন যে সিনোমিনাস সেটা তো আমাদের বাড়ির রান্নার লোকটাও জানে, আমি জাস্ট মজা করছিলাম। ডুডু মাঝে মাঝে ভাবে জ্যাকসন কি একটু খ্যাপাটে, না ইচ্ছে করেই এসব করে, বা হয়তো সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায় বলেই ও এমন বিহেভ করে। ঠান্ডাটা এবার সত্যিই বড় বেশি পড়েছে। ডুডু সাইকেল চালাতে চালাতেই এক হাতে জ্যাকেটের চেন গলা অবধি টেনে দিল। টমাস বাটা এভিনিউয়ের ধারে ধারে যে গুলমোহর গাছ, সেগুলো প্রায় সব পাতা ঝরিয়ে দাঁড়িয়ে আছে। ও দেখল এখনো হালকা হাওয়ায় ছোট ছোট হলুদ পাতারা রঙিন কাগজের মতো নেমে আসছে মাটিতে। পাতা ঝরার মরশুম এখন। গোটা রাস্তার পাশ দুটো হলুদ মেরুন পাতায় ঢাকা আছে। লাল সাদা একতলা কোয়ার্টারের সামনের মাঠগুলোয় কচি কাঁচারা রঙিন সোয়েটার পরে ক্রিকেট খেলছে। পাতিলেবু রঙের একটা রোদ যাই যাই করছে আকাশে। ডুডু বাটানগরকে যত দেখে তত মুগ্ধ হয়। মনে মনে বাটা কোম্পানিকে ধন্যবাদ দেয়। এত সুন্দর গোছানো একটা শহর কে বানাতে পারতো ওরা ছাড়া। জ্যাকসনের বাড়িতে পৌঁছে সাইকেল থেকে নামলো ওরা। কিরে, বৌমা নেই? প্রশ্নটা শুনে ডুডু পিছন ফিরে দেখলো রাধা কাকু, হাতে ইয়া বড় একটা লাল পাখির মতো দেখতে ঘুড়ি। দারুণ জিনিসটা, দেখলেই বোঝা যায় এখানে এসব পাওয়া যায় না। ডুডু টিভিতে এরকম ঘুড়ি উড়াতে দেখেছে মানুষজনকে, কিন্তু সে তো বিদেশে। রাধা কাকু বোধহয় ডুডুর মুখ দেখে কথাটা আঁচ করলো। বলল, ওই কুশেশ্বরকে চেনো তো? হ্যাঁ, ওই প্রাণবল্লভ মিত্রের ভাইপো, সেই এনে দিয়েছে। ভালো না জিনিসটা? জানো তো ঘুড়িটা ফোল্ড করা যায়, এটা প্যারাশুট কাপড়ের তৈরি, নাইলনের সুতো দিয়ে এটা ওড়াতে হয়। আজ ছুটির দিন তো, আজ প্রথম ওড়াবো। সর্বনাশ, রাধা কাকু ঘুড়ির পেডিগ্রি নিয়ে পড়েছে। ডুডু কাতর মুখে জ্যাকসনের দিকে তাকালো। জ্যাকসন বলল, হে রাধা কাকু, সেই সব তো বুঝলাম, তা এখন যাও গিয়ে টেস্ট করে দেখো যে ঘুড়িটা সত্যি সত্যি ওড়ে কিনা। যেন হুশ হলো রাধা কাকু। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস বলে রাধা কাকু মাঠের দিকে হাঁটতে লাগলো। জ্যাকসনদের বাড়িতে আজ কেউ নেই। ওর মা গেছেন বোনের, মানে জ্যাকসনের মাসির বাড়ি ঢাকুরিয়ায়। রান্নার লোকটা আসে সকালে আর সন্ধ্যায়, ফলে এখন বাড়ি একদম খালি। ডুডু জিজ্ঞেস করলো, এই এবার বলবি কেসটা কি? জ্যাকসন হাসলো, তারপর বলল, একটু দাঁড়া, আমি আসছি। জ্যাকসনদের বাড়িতে বিদেশি জিনিসে ভর্তি, সেগুলোকেই ঘুরে ঘুরে দেখতে লাগলো ডুডু। সাউন্ড সিস্টেমের থেকে হোম থিয়েটার, প্লাজমা স্ক্রিনের মনিটর সমেত কম্পিউটার। বাবা জাহাজের রেডিও অফিসার, ফলে প্রচুর রোজগার করেন। এই দেখ। জ্যাকসনের হাতে দুটো সিডি। কিসের সিডি রে এই দুটো? ডুডু জিজ্ঞেস করলো। পর্ণ বলে চোখ টিপল জ্যাকসন। হ্যাঁ, কোত্থেকে পেলি তুই? ডুডু চোখ ছানা পড়া করে জিজ্ঞেস করলো। আছে আছে, সোর্স আছে, কিরে দেখবি তো? জ্যাকসন জিজ্ঞেস করলো। ডুডু ধন্দে পড়ে গেল। দেখতে ইচ্ছে করছে না তা নয়, তবে কেমন যেন একটা বাধো বাধো ঠেকছে। কিন্তু এও জানে যে পর্ণ দেখার একটা সাময়িক উত্তেজনা আছে, কিন্তু পরক্ষণেই ভীষণ বোরিং লাগে। ডুডু দেখলো ওর কথার অপেক্ষা না করেই ভিডিও প্লেয়ারে সিডি ঢুকিয়ে দিল জ্যাকসন। আরে ধুর বেটা, বস না, তোর সবেতে এড়েমি, শালা লোকে দেখতে পায় না, এদিকে আমি এনে তোকে দেখাচ্ছি আর তুই পিয়াজি করছিস। হ্যাঁ, নে নে, তেমন হলে টিভিতে চন্দনের ফোঁটা লাগিয়ে দে দুটো। কিন্তু পর্ণ কই, কোনো ছবিই তো আসছে না। কি হলো বলতো? হ্যাঁ, ছেলেটা বললো যে চামকি জিনিস আছে, কিন্তু কই, এদিকে তো শালা চলছেই না। ডুডু বলল, দেখ, হয়তো সিডিতে গন্ডগোল আছে। জ্যাকসন সিডিটা খুলে কম্পিউটারে ঢোকালো। সেখানেও ভো ভো,
গোটা সিডিটাই ব্ল্যাঙ্ক। অন্য সিডিটা নিয়েও কসরত করতে লাগলো জ্যাকসন, কিন্তু সেটাও ব্ল্যাঙ্ক। জ্যাকসনের ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। বাছা বাছা খিস্তি শুরু করলো সে এবার। খুব খাড় খেয়ে গেছে বেটা। ডুডু হি হি করে হাসতে লাগলো। জ্যাকসনের সঙ্গে এই টাইপের অ্যাডাল্ট অ্যাডভেঞ্চার করতে গেলেই একটা না একটা কেলো হবেই হবে। একবার 10 পাশ করার পর জ্যাকসন ডুডুকে পাকড়াও করে নিয়ে গিয়েছিল নিউ এম্পায়ারের গলিতে। বহু দরদাম করে একটা প্লে বয় কিনেছিল ওরা। আসলে প্লে বয়ের নাম প্রচুর শুনেছে ওরা, দেখেনি কখনো, তাই কৌতূহল হয়েছিল খুব। ভারতে প্লে বয় খোলাখুলি বিক্রি হয় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে এখানে সব হয়। সেই ম্যাগাজিন নিয়েই খুব বিপদে পড়ে গিয়েছিল ওরা। দোকান থেকে সবে কিছুটা গেছে, অমনি লাল গেঞ্জি পরা একটা লোক এসে দাঁড়িয়েছিল ওদের সামনে। আইডেন্টিটি কার্ড দেখিয়ে বলেছিল যে ও পুলিশ। ভগবান জানে সত্যি কিনা, তবে এখন খুব হাসি পায়। কিন্তু বছরখানেক আগে সেই বিকেলে খুব ভয় পেয়ে গিয়েছিল ডুডু। হাতের ঘড়িটা পর্যন্ত খুলে দিতে হয়েছিল ওদের। বাড়িতে কিভাবে যে ম্যানেজ করেছিল সে ডুডুই জানে। চল তো, মালটা থোপ না একেবারে ছুড়ে দিয়ে আসবো সিডিটা। হ্যাঁ, মজা কি, সারার দোকান একেবারে বন্ধ করে দেব। জ্যাকসন বাড়ির বাইরে এসে সাইকেলে উঠল। ডুডু দেখলো জ্যাকসন বাড়িতে তালা না দিয়েই চলে যাচ্ছে। ডুডু বলল, কিরে খেপে গেলি নাকি? বাড়িতে কেউ নেই, তালাটা অন্তত দিয়ে যা। সিডির দোকানটা 1 নম্বর গেটের কাছে। 1 নম্বর গেট গঙ্গার কাছেই। জ্যাকসন মালটার এলেম আছে সত্যি। দোকানে গিয়ে এসব চাইতেও পারে। ডুডু তো মরে গেলেও পারত না। সাহেব কলোনির গেটের সামনে থেকে বাঁ দিকের রাস্তাটাই 1 নম্বর গেটের দিকে গেছে। ডুডু দোকানে যেতে চাইল না, যদি কেউ দেখে ফেলে। আর জ্যাকসন যা জিনিস, কেউ না দেখলেও চিৎকার চেঁচামেচি করে একেবারে লোক জড়ো করবে। জ্যাকসনও ওকে আর জোর করলো না। এমন রেগে আছে যে এখন ও এসব চিন্তাই করছে না। জ্যাকসন টপ গিয়ারে 1 নম্বর গেটের দিকে বেরিয়ে গেল। কিছু শুকনো পাতা খানিকটা উড়ে খানিকটা ছুটে গেল ওর সাইকেলের সঙ্গে। ডুডু সাইকেলে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। রবিবার বলে রাস্তাঘাট সব ফাঁকা। ওর পিছনেই বাটা কোম্পানির লম্বা পাঁচিল, তাতে নানা রকমের জুতোর ছবি আঁকা, নাম লেখা। কি সুন্দর সব নাম! ব্যালেরিনা, বাবল গামস, নটি বয়, নর্থ স্টার। ডুডু নঙ্গি স্কুলে ভর্তি হওয়ার আগে এখানেই বাটা নার্সারি অ্যান্ড কিন্ডার গার্ডেন স্কুলে পড়ত। ছবির মতো সুন্দর স্কুল, মার্বেল পাথরের ক্লাসরুম, উঁচু সিলিংয়ে স্কাইলাইট, সারি সারি দেবদারু গাছ। সেই গাছের বিথিতে দাঁড়িয়ে ওরা গান গাইত, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আজ এত বছর পরেও সেই ছোট্টবেলার স্কুলের কথা মনে পড়ায় খুবই ভালো লাগলো ডুডুর। মনে মনে ও আবারও বলল, বিরাজ সত্য সুন্দর। হঠাৎই রাস্তার ওইদিকে চোখ চলে গেল ওর। খেয়েছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রাস্তার ওই পারে একটা ছেলের সঙ্গে হাঁটতে হাঁটতে এদিকেই আসছে সায়কা, হাতে ধরা বই। 19টা কাঠ পিঁপড়ে একসঙ্গে যেন কামড়ালো ডুডুকে। ছেলেটা কে? সায়কা ওর সঙ্গে এত হেসে হেসে কথা বলছে কেন? সায়কার দাঁতগুলো না হয় সুন্দর, কিন্তু তা বলে ওই ছেলেটাকে তা দেখাতে হবে? ডুডু আর পারল না। সাইকেলটা রেখে রাস্তা পার হয়ে ওই দিকে গেল। আচমকা ডুডুকে দেখে থতমত খেয়ে গেল সায়কা। সায়কা থতমত খেলো কেন? ডুডুকে 20 নম্বর পিঁপড়েটা এবার কামড়ালো। তুমি? সায়কার ভ্রু সেকেন্ড ব্রাকেটের মতো হয়ে গেল। হ্যাঁ আমি, জানোই তো মেঘাতিদের ফাংশন আছে আজ। কোনো কথা না পেয়ে আন্তাবড়ি বলে দিল ডুডু। সঙ্গের ছেলেটা সায়কাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, বুঝলি, আমি এগোচ্ছি। বাহ, পিঁপড়েগুলো আর নেই তো। ডুডু ভারী আরাম পেল। সায়কা জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? ডুডু ইয়ার্কি মেরে কায়দা করে বলল, এই ধরো তোমার উপর গোয়েন্দাগিরি। ছেলেটা কে? মানে? সায়কার মুখ দেখে ডুডু বুঝলো ভুল করে ফেলেছে, কারণ সায়কা ইয়ার্কিটা বুঝতে পারেনি। খিরে ডুডু, বেশ আছিস? হ্যাঁ, কি বল?
এই রে, জ্যাকসন এখনই ফিরে এসেছে। জ্যাকসন আবার বলল, সত্যি তোর মতো লাখ কজনের হয় বল? একবেলা পরীর মতো মেয়ের সঙ্গে হাত ধরে ঘুরছিস, আবার অন্য বেলায় আরেকজনের সঙ্গে গল্প করছিস। মাইরি, তোকে দেখে যা হিংসে হয় না। খুব কৃতিত্বের সঙ্গে কথা বলছে এমন ভান করে জ্যাকসন হাসতে লাগলো। ডুডুর ইচ্ছে হলো জ্যাকসনের পেছনে এক লাথি মারে, কিন্তু তার উপায় নেই। টেনশন খেয়ে ডুডু লক্ষ্য করলো সায়কার মুখটা হঠাৎ গম্ভীর থেকে কেমন জানি শান্ত হয়ে গেল। ও ডুডুকে বলল, তুমি ওই ছেলেটার কথা জিজ্ঞেস করছো? ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, লাভারও বলতে পারো, বুঝেছ? সাইকা আর না দাঁড়িয়ে গটগট করে হাঁটতে লাগলো। সাইকার লাভার মানে? ডুডু তাহলে কে? এবার আর 20টা নয়, লক্ষ লক্ষ পিঁপড়ে আক্রমণ করলো ডুডুকে। একরাশ ছড়া পাতা, সন্ধে নেমে আসা একটা টাউন, আর থতমত জ্যাকসনের পাশে একটা অসবর্ণ মেয়ের জন্য মন খারাপ করে দাঁড়িয়ে রইল ডুডু। আচ্ছা, যৌবনের ঠাকুরদার কি কোনো দিন কোনো অব্রাহ্মণ মেয়েকে ভালো লাগেনি? ন্যাড়া কবার বেলতলায় যায়? একবার? হুম, না। তার মাথায় যতক্ষণ না বেল পড়ে ততক্ষণ সে বেলতলায় যায়। কিন্তু ওর মাথায় তো দুবার বেল পড়েছে, তবু ওর বেলতলায় যেতে ইচ্ছে কেন করে? কথাটা ইচ্ছে করেই খুব ভাবাচ্ছে টাপুরকে। কিন্তু তা বলে টাপুর ন্যাড়া নয়। অবশ্য মাঝে মাঝে ও ভাবে ওকে যা দেখতে, তাতে ন্যাড়া হলেও বাজারের ডিমান্ড গ্রাফটা খুব একটা নিচের দিকে নামবে না। আর হলিউডের অনেক নায়িকাই তো ন্যাড়া হয়েছেন, সে ডেমি মুর থেকে শুরু করে নাটালিয়া পোর্টম্যান পর্যন্ত। তা বলে অবশ্য টাপুরের ন্যাড়া হওয়ার ইচ্ছে মোটেও নেই। ন্যাড়া আর বেলতলার কনসেপ্টটা সুকুমার রায় ব্যাপক নামিয়েছিলেন। ছোটবেলায় পড়ে টাপুর ঠিক বুঝতো না, এখন বোঝে। বিশেষ করে এই কবিতাটায় একটা লাইন আছে, ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। এইটা একদম খুন খারাপি লাইন। কি করে যে অতদিন আগে একজন ঠিক টাপুরের মনের কথা লিখে দিলেন! আচ্ছা, এটা কি ম্যাজিক? আসলে এখন টাপুরের ঠিক এই খাচ্ছে কিন্তু গিলছে নার দশা। কিচ্ছু ভালো লাগছে না ওর। পড়ায় মন নেই, খেতে ইচ্ছে করে না, বন্ধু বান্ধবদের ভালো লাগে না, এমনকি যে সাজতেও ওর এত ভালো লাগতো সেটাও এখন বন্ধ। ওর বাবা রিসেন্টলি 2 সপ্তাহের জন্য বেলজিয়াম গিয়েছিল। সেখান থেকে ওকে ম্যাক্স ফ্যাক্টরের কমপ্লিট কসমেটিক্স কিট এনে দিয়েছে। কিন্তু টাপুর ওসব ছুঁয়েই দেখেনি। ধুর, ওর আর ভালো লাগছে না। মা পর্যন্ত টাপুরকে দেখে অবাক, কিন্তু টাপুর পাত্তাই দেয়নি। ওর সারা দিন মাথায় শুধু একটা কথাই ঘুরে। ওর খালি মনে পড়ে যায় একটা আবছা গলির মধ্যে পুরু ওর চিঠিটা ছিঁড়ে ফেলছে এই দৃশ্য। একটা অদ্ভুত জ্বালা শুরু করে ওর হাতের আর পায়ের তলায়। মনে হয় কে যেন ক্রমাগত ওর বুকের মধ্যে সরু পিন দিয়ে খুঁচিয়ে চলেছে। আচ্ছা, কেন এমন হয়? মানুষ যেটা পায় না সেটার জন্যই কেন সবসময় মন খারাপ হয়? টাপুরের মনে পড়ে যায় টেবিল ল্যাম্পের আলোয় বসা শান্ত একটা মুখ। ওই মুখটা নিজের দুহাতে ধরতে চায় টাপুর। নিজের 2 বুকের মধ্যে ওই মুখটার গরম নিঃশ্বাস পেতে চায় ও। শীতের ভোরবেলায় ঘুম ভেঙে টাপুর কোলবালিশটা টেনে নেয় শরীরের মধ্যে। ওর মনে হয় এটাই পুরু। ও ধীরে ধীরে কোলবালিশের সঙ্গে নিজের শরীর ঘষে। প্রাণপণে মনে করতে থাকে সেই শান্ত মুখটার কথা। ক্রমশ শরীরের শীত কেটে যায়, ভেতরে ভেতরে একটা তোলপাড় ঘটতে থাকে। ক্রমশ সিক্ত হয়ে ওঠে ও। এই কম্পন, এই সারা গায়ে কাঁটা দিয়ে ওঠাটুকু টাপুর ভীষণভাবে নিজের করে রাখে। অনেকক্ষণ বালিশে মুখ চেপে শুয়ে থাকে ও। একসময় শরীরের শীত ফিরে আসে। জানলার ফাঁক ফোকর দিয়ে 2-4টে রোদের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিছানায়। টাপুর দেখে রোদ নয়, যেন সেই চিঠির টুকরোগুলোই ছড়িয়ে রয়েছে। আজ কিন্তু টাপুর তৈরি। আজ পুরুষ সাধ্য নেই যে ওকে ফেরায়। একটা জেদ চেপে গেছে ওর। তার মধ্যে ডিমের কুসুমের মতোই থই থই কুয়াশা মাখা জ্যোৎস্না আজ চারিদিকে।
এই আলো, এই কুয়াশা, আজ পুরুকে বধ করবেই ও। টাপুরের উত্তেজনা হচ্ছে। ওর দামি ফ্লিসের জ্যাকেটের মধ্যেও ও সামান্য ঘামছে। ঘামের ফোঁটাগুলো চামড়ার উপর দিয়ে গুড়িয়ে নামছে। অল্প শিরশিরানি, অল্প কম্পন। ওর মনে হচ্ছে যেন পুরুর আঙুলগুলোই ওকে হালকা করে ছুঁয়ে যাচ্ছে। আজ টাপুরের পড়া নেই, তবু বেরোতে হয়েছে। শিমুল কি এক বিশেষ কারণে ওকে ডেকে পাঠিয়েছে। সকালেই শিমুল ফোন করেছিল, কি সব নাকি দরকার আছে ওর সঙ্গে। শিমুল নাকি খুব কষ্টে আছে। কয়েক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে, সেটা নাকি এখন মহিরুহের আকার নিয়েছে, আর সেটা নিয়েই টাপুরের সঙ্গে কথা আছে শিমুলের। টাপুর জানে শিমুলটা একটু পাগলি আছে, তাছাড়া মুখচোরা, ইন্ট্রোভার্ট টাইপ, কখনো নিজের কথা অন্যকে বলে না। আর সেই জন্যই একটু আশ্চর্য হচ্ছে টাপুর, কি এমন ঘটনা ঘটলো যে শিমুল ওর সঙ্গে পরামর্শ করতে চায়। সন্ধ্যের এই সময়টা এইখানে, মানে এই আশিসদার টাইপ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে টাপুরের। রাজ্যের লোক রাস্তা দিয়ে যাবার সময় এমন করে তাকায় যে গা ঘিনঘিন করে। এই সব লোকজনের মুখ চোখ দেখে টাপুর ভাবে যে ভারতে জনবিস্ফোরণ আশ্চর্য কিছু নয়। যাক, ওই তো শিমুল আসছে। দূর থেকে শিমুলকে দেখতে পেল টাপুর। চোখে চশমা, চুলটা কোনো মতে বাঁধা, গায়ে একটা পঞ্চ। শিমুলের ড্রেস সেন্সটা আর ঠিক হলো না। 1920 সালের মতো পঞ্চ গায়ে বেরিয়েছে। ভুলভাল পোশাক দেখলে গা পিত্তে জ্বলে যায় টাপুরের। শিমুল ওর কাছে এসে দাঁড়ালো। ওকে দেরি করার জন্য আর বিটকেল পোশাকের জন্য ঝাড় দিতে গিয়েও দিতে পারল না টাপুর। শিমুলের কি হয়েছে? চশমার ভিতর দিয়েই স্পষ্ট দেখা যাচ্ছে চোখ দুটো লাল আর ফোলা ফোলা। খুব কেঁদেছে মেয়েটা। টাপুর আস্তে করে শিমুলের হাত দুটো ধরল। কি হয়েছে শিমুল? সামান্য কথাতেই আবার চোখের লক গেট খুলে গেল। শিমুলের দুগাল এখন বন্যা কবলিত এলাকা। শিমুল টাপুরকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। মহা মুশকিল। ভর সন্ধেবেলা রাস্তার মধ্যে কেউ এভাবে কাঁদে? আবার বিনা পয়সার সিনেমা দেখার জন্য দর্শক জমে যাবে। টাপুর জোর করে শিমুলকে ছাড়ালো, বলল, শিমুল, এই শিমুল, কি হয়েছে কি? শোন, রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করিস না। আচ্ছা আচ্ছা, চল আমার সঙ্গে, চল চল ওই দোকানটায় গিয়ে বসি। আয়। সামনেই নাম করা একটা স্ন্যাক্সের দোকান হয়েছে। ওখানে বসে খাওয়া দাওয়া যেমন করা যায় তেমন টেক হোমও আছে। ওই দোকানে ঢুকলো ওরা। দোকানে ভিড় নেই তেমন। কোনার দিকে একটা ছেলে মেয়ে বসে প্রেম করছে আর কফি খাচ্ছে। ওদের থেকে কিছুটা দূরত্ব রেখে টাপুর আর শিমুল বসলো। যা শীত পড়েছে তাতে কফি খাওয়া যেতেই পারে। টাপুর দুটো কফি আর চাইনিজ সিঙ্গারা অর্ডার করলো। এই সিঙ্গারাটা অদ্ভুত, ভেতরের পুরটা নুডলস দিয়ে করা। এবার ও শিমুলের দিকে মনোযোগ দিল। মেয়েটা কেমন যেন নেতিয়ে রয়েছে। টাপুর জিজ্ঞেস করলো, কি হয়েছে এবার গুছিয়ে বলতো। শিমুল এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, এবার টাপুরের কথায় মুখ তুলল। এ কি? টাপুর দেখলো শিমুলের দু চোখে আবার জল টলটল করছে। টাপুর জোয়াল শক্ত করলো, তারপর বলল, আশ্চর্য মেয়ে তো তুই, আবার কাঁদছিস? কি হয়েছে বলবি তো? হামান, হামান। ফোপাতে ফোপাতে কোনো মতে বলল শিমুল। আমন? আমন মানে আমন ধান? যেন কিছুই বুঝতে পারেনি এমন ভাবে বলল টাপুর। ভীষণ আহত হয়েছে এমন করে মুখ তুলে টাপুরের দিকে তাকালো শিমুল, যেন বলতে চাইল, এ তো ব্রুথ। টাপুর বলল, আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা কি হয়েছে এবার বল। হামান, হামান আমাকে চিট করেছে। মানে? চিট করেছে মানে? মানে মানে ও আমার দিদিকে পছন্দ করে। আমি আমি ওর লেখা দেখেছি। রঙ্গনা দিকে নিয়ে সেখানে ভীষণ অসভ্য অসভ্য কথা লিখেছে ও। অসভ্য কথা? অবাক হয়ে প্রশ্ন করলো টাপুর। তারপর জিজ্ঞেস করলো, কি ধরনের অসভ্য কথা রে? শিমুল চোখের জল মুছে বলল, সে সে অনেক আছে,
দিদির শরীরের পুরো ডেসক্রিপশন আছে জানিস, ব্রোঞ্জের মতো বুক, পাহাড়ি ঢালের মতো পেট, গিটারের মতো কোমর। উফ, আমি আমি আর বলতে পারছি না। আমার এটা করবে আমি ভাবতেই পারিনি টাপুর। ওকে আমি এত ভালোবাসি, আর ও কিনা আমারই দিদির পিছনে ঘুরছে। তুই বল টাপুর, ছেলেরা সত্যি কি এতটা খারাপ হয়? টাপুর গম্ভীর হয়ে বলল, তুই কি বলছিস তুই জানিস? আমান তোকে চিট করেছে? কি করে? তুই কি কখনো তোর ফিলিংস ওকে জানিয়েছিস? না, কিন্তু আমি মেয়ে না, আমি কেন বলবো? ও আমায় প্রপোজ করবে। শিমুল ঠোঁট ফুলিয়ে বলল। টাপুর হাসল। বাহ, কি গুণের কথা! আরে গাধা, তোর ফিলিংস তো আমান জানেই না, তাহলে ও বুঝবে কি করে যে তুই ওকে ভালোবাসিস? কেন বোঝে না ও? আমি তো ওর ঘর গুছিয়ে দিই, বাড়িতে কোনো ভালো কিছু রান্না হলে ওর জন্য নিয়ে আসি, আমার পকেট মানি বাঁচিয়ে ওকে পেন কিনে দিই, ও তাও বোঝে না। আচ্ছা, আমি কি এসব রাস্তার ছেলেদের জন্য করি? বল তুই। সে তুই জানিস তুই রাস্তার ছেলেদের জন্য করিস কিনা। আর কোথায় বলা আছে রে যে মেয়েরা প্রপোজ করতে পারবে না? শোন, তোর যদি আমানকে ভালো লাগে তাহলে ওকে গিয়ে সেটা ডাইরেক্ট বল না। এখানে কেঁদে কেটে ন্যাকামো করছিস কেন তুই? ধ্যাতানি খেয়ে শিমুল থমকে গেল। তারপর বলল, কিভাবে বলবো? কেন, মুখ নেই তোর? মুখ দিয়ে বলবি। না না, সে তো ঠিক, কিন্তু কিন্তু বলবো কিভাবে? আর তুই বল, আমার দিদিকে যার পছন্দ তার কি আমায় ভালো লাগবে? আমি কি আর অত সুন্দরী না অত সেক্সি? এই তো আবার তুই ফালতু কথা বলছিস। শোন, তুই ততটাই সুন্দরী যতটা তুই নিজেকে ভাবিস, আর ততটাই সেক্সি যতটা তুই নিজেকে অ্যালাউ করবি। গ্রো আপ শিমুল, গ্রো আপ। স্টপ ব্রুডিং। জানিস তো, জীবনে সবচেয়ে লো পয়েন্ট কখন আসে? যখন মানুষ নিজেকে পিটি করে। ডোন্ট ফিল সরি ফর ইয়োর সেলফ। তোর যা ভালো লাগে তোকে সেটাই ছিনিয়ে নিতে হবে। শিমুল, খুব ভালো, শুধু নিজেকে ঠিকমতো প্রেজেন্ট কর, দেখবি আমানের তোকে ঠিক ভালো লাগবে। লাগবেই। জাস্ট কিছু ছোট ছোট জিনিসের অ্যাডভান্টেজ নিতে হয় জীবনে, বুঝলি? আর শোন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা সামান্য বাঁকাতে হয়, বুঝলি? কিন্তু কিভাবে হবে এসব, তুই বল একবার। ডোন্ট বি অ্যান অ্যাশ শিমুল, সেটা তোকেই চক আউট করতে হবে। শুধু বি কনফিডেন্ট। কথা থামিয়ে টাপুর ভাবল, ওহ, অনেকখানি লেকচার দিয়ে ফেলেছে। আসলে ওর ভেতরে এত কথা জমেছিল যে ও নিজেই জানতো না আজ কিসের থেকে যে কি হলো। শিমুলকে অনেক কিছু বলে ফেলল। ও যে আজ ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে আছে, এ কি তারই বহিঃপ্রকাশ? কিন্তু আর বসে থাকলে চলবে না, ওর একটা কাজ আছে। একবার ঘড়ি দেখলো টাপু, প্রায় 8টা বাজে। আর মিনিট 10-এর মধ্যেই ওকে এক জায়গায় পৌঁছতে হবে। ও উঠে পড়ল। হ্যান্ডব্যাগ থেকে বিলের টাকা টেবিলে রেখে শিমুলকে বলল, আজ একটু কাজ আছে রে, আমি আসি কেমন? আর শোন, যা বললাম সব মনে রাখবি কিন্তু। আর এখন থেকে নো কান্নাকাটি, বুঝেছিস? চোখের জল সস্তা না। শিমুল একটু হাসল, যেন মেঘ সামান্য হলেও কেটেছে। ওরা একসঙ্গেই দোকান থেকে বেরোলো। সামনের রাস্তায় একটা ফাঁকা রিক্সা দেখে দাঁড় করালো টাপু। তারপর শিমুলকে বলল, আজ আসি রে, কাল দেখা হবে কেমন? চিয়ার্স। শিমুল অল্প হেসে নিজের বাড়ির দিকে চলে গেল। টাপুর আর সময় নষ্ট না করে উঠে বসলো রিকশায়। এবার ওর গন্তব্য ডাক্তার ভট্টাচার্যের গলি। ও জানে ওখানেই একজন ছাত্র পড়াতে যায় পুরু। সেই পড়ানোর সময় প্রায় শেষ হয়ে এলো। কি করে জানলো টাপুর? সেটা টাপুর ওয়ে। কোষের থেকে 2 দিন আগে কথাটা বের করেছে টাপুর। অবশ্য শুধু এটুকুই নয়, আরো অনেক কথাই বের করেছে। সেদিনের কথা মনে পড়ায় হেসে ফেলল টাপুর। আসলে হয়েছিল কি, বাটার নিজস্ব জুতোর দোকান বাটা বাজার থেকে একজোড়া জুতো কিনে রিক্সা করে ফিরছিল ও। শীতের সন্ধে। টমাস বাটা এভিনিউয়ের মার্কারি ভেপার ল্যাম্পগুলো সব জ্বলছিল। উত্তরে গঙ্গার দিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল একটা। বাটা কোম্পানির মেন গেট পেরিয়ে রিক্সাটা যখন বাটা স্টেডিয়ামের সামনে এলো, তখনই হঠাৎ কুশকে দেখতে পেয়েছিল টাপুর। সামনের একটা দোকানের থেকে কিছু কিনছে।
পাশে রাখা ওর মোটর বাইক। ওকে দেখেই চিরিক মেরে মাথায় একটা আইডিয়া এসেছিল টাপুরের। পেয়েছি, ও পুরুষ সম্বন্ধে জানার জন্য একটা সোর্স পেয়েছে। টাপুর রিক্সাটা থামাতে বলেছিল সঙ্গে সঙ্গে। কেন জানে না, কিন্তু টাপুরের ভেতরে সেদিন পুরুকে দেখার পর থেকে একটা তোলপাড় চলেছে। তাই কি বলে ওল্ড ফ্লেমস ডাই হার্ড। যেন তেন প্রকারে ওর পুরুকে চাই, কিন্তু পুরু অনড়। ও কিছুতেই সেই চিঠির অপমানটা ভুলতে পারে না। আর একটা চিঠি কদিন আগে ও দিয়েছিল পুরুকে। পুরু সেটা না পড়েই ছিঁড়ে ওকে ফেরত দিয়েছিল। টাপুরের প্রচন্ড খারাপ লেগেছিল বলাটা আন্ডারস্টেটমেন্ট হবে। কুশকে দেখেই ওর মাথায় তাই আইডিয়াটা এসেছিল। একটা হলিউডের সিনেমায় টাপুর দেখেছিল কোনো কিছুকে জিততে হলে তার ইনস অ্যান্ড আউট সম্বন্ধে জানতে হয়, কারণ তাহলে একমাত্র জয় সম্ভব। এই ইনফরমেশনটাই হলো ভাইটাল। এখানে ছোট থেকে ছোট খবরও অনেক বড় কিছু করতে পারে। পুরুষ সম্বন্ধে টাপুর প্রায় কিছুই জানে না। ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি, তাই পুরুষ সম্বন্ধে জানতে হবে। কুশ ভূত দেখলেও বোধহয় এত চমকাতো না। এমনিতেই শেষ সাক্ষাৎটা বেশ ভালোই মনে ছিল কুশের। তার উপর সন্ধেবেলা স্টেডিয়ামের সামনে হঠাৎ করে চোখের সামনে টাপুর। ভিন গ্রহের প্রাণী এলেও বোধহয় এত ভেবাচেকা না খেয়ে কুশ 2 গেম ক্যারাম খেলে নিত। কোনো ভনিতা না করে টাপুর কুশকে বলল, শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু সময় হবে? ভেবাচেকা ভাব তখনও পুরোটা কাটেনি কুশের। ও বলল, আমি আমি তো কিছু করিনি আজ, প্লিজ আমায় ছেড়ে দাও। টাপুর হাসল। ভয় পাচ্ছ কেন? তোমার থেকে আমার কিছু কথা জানার আছে, সেই জন্যই বলছি। তোমার সময় হবে? এতক্ষণে ভরসা পেল কুশ। বলল, অফকোর্স, আই এম অল ইয়োর্স। অন্য সময় হলে এর একটা মোক্ষম জবাব দিত টাপুর, কিন্তু না, এখন ওর কুশকে দরকার। ফলে টাপুর ওর সবচেয়ে ভালো হাসিটা বের করে আনলো, আর দেখলো এতক্ষণ ভয়ে অর্ধমৃত কুশ এবার ভালো লাগার চোটে একেবারে যেন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আচ্ছা, পুরু সম্বন্ধে তুমি যা জানো বলো। টাপুর কথাটা বলেই ভাবলো স্কুলের ইতিহাসের কোশ্চেন পেপারের মতো হয়ে গেল ব্যাপারটা। কিন্তু কুশের সেদিকে কোনো খেয়াল নেই। ও তখন টাপুরের সামনে ওর জ্ঞান ভান্ডার উজাড় করতে ব্যস্ত। এক এক করে টাপুর জেনে গেল পুরুর আর্থিক অবস্থার কথা, ফ্যামিলির কথা, ওর ফুটবলার না হতে পারার কথা। এমনকি পুরু কটা টিউশন করে সেটাও সবিস্তারে টাপুরকে জানিয়ে দিল কুশ। তারপর নিজের পজিশন হাইলাইট করতে ও টাপুরকে জানালো, আরে আসল কথাটাই তো তোমায় বলা হয়নি। ওই যে নঙ্গি হাই স্কুলে টেম্পোরারি গেমস টিচার হয়েছে ও, সেটা তো আমি ওকে করিয়ে দিয়েছি আমার জেঠুকে বলে। আসলে বুঝলে তো, আমার মনটা মার্জারিনের মতো কোলেস্ট্রল ফ্রি আর নরম। কারো দুঃখই আমি দেখতে পারি না। আর আরো একটা খবর দিই তোমায়, পুরু সম্বন্ধেই খবর, তবে পুরু এখনো জানে না। মানে? এবার টাপুরের অবাক হওয়ার পালা। কুশ একটা সিগারেট ধরালো এবার, তারপর ধোয়ার গোল্লা ছাড়লো কয়েকটা। শীতের কুয়াশার মধ্যে নীল ধোয়ার গোল্লাগুলো বড় হতে হতে ছড়িয়ে গেল চারিদিকে। এই রাস্তাটায় গাড়ি চলে মূলত, পায়ে হাঁটা মানুষেরা কমই যায় এখান দিয়ে। টাপুরের আর কুশের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কিন্তু কি করবে, ওই পুরুষ সম্বন্ধে তথ্য দরকার যে। কুশ আবার শুরু করলো, বলল, আসলে এরপর নঙ্গি হাই আর রবিন মেমোরিয়ালের যে ফুটবল ম্যাচটা হবে, ওটাই হলো পুরুর পরীক্ষা। নঙ্গি হাই যদি জেতে তবে পুরুর চাকরিটা পাকা হবে, জেঠুই আমায় বলল। অবশ্য পুরুকে বলতে বারণ করেছে ব্যাপারটা, একদম ঠিক সময় ওকে জানানো হবে। কথাটা শেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গোপন খবর ফাঁস করে দিয়েছে এমন মুখ করে হাসল কুশ। পাঁঠা, মনে মনে ভাবল টাপুর। তারপর মরার উপর খাড়ার ঘা টাইপের হাসি ছুড়ে বলল, আচ্ছা, বুধবার সন্ধেবেলায় ওকে কোথায় পাওয়া যায়? কুশ খানিক চিন্তা করে বলল, বুধবার বুধবার করে তো ওর পড়ানো থাকে,
8:15 নাগাদ ভরচাঁচগুলিতে ওকে পাওয়া যাবে। সে সময় ও পুড়িয়ে ফেরে। তারপরে কি মনে হওয়াতে কুশ জিজ্ঞেস করলো, আচ্ছা, এত সব তুমি জিজ্ঞেস করছো কেন বলো তো? টাপুর এর উত্তরে আলতো করে ঠোঁট মোচড়ালো। তারপর কুশের হাতটা হালকা করে ছুঁয়ে বলল, এমনি। কুশের মুখ দেখে বুঝলো বিদ্যুৎটা একেবারে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পেরেছে ও। কুশ আর কিচ্ছু জিজ্ঞেস করেনি সেদিন। ওই হাতের ছোঁয়াটুকুই ওকে চুপ করিয়ে দিয়েছিল। টাপুর শুধু মনে মনে বলেছিল, বুধবার। আজ সেই বুধবার। এখন সময় 7:58। ভট্টাচার্য গলির সামনে রিকশাটা ছেড়ে দিল টাপুর। তারপর গিয়ে দাঁড়ালো একটু অন্ধকার একটা কোনায়। এই গলিটা সব সময়ই বেশ নির্জন। টাপুর যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই নতুন বাড়ি তৈরি হচ্ছে একটা। ইট সিমেন্টের হালকা গন্ধ পাচ্ছে টাপুর। বাড়িটা শেষ হতে আরো বেশ কিছুদিন লাগবে। বুড়ো রাক্ষসের মুখের মতো ফাঁকা দরজা জানলা দেখে কেমন যেন গা ছমছম করলো টাপুরের। সত্যি কথা বলতে কি, ওর একটু ভূতের ভয় আছে। এই গলির ভেতরে একদম অন্য মাথায় একটা স্ট্রিট বাল্ব জ্বলছে। তার দরিদ্র আলোয় গলিটা একদম গোয়েন্দা গল্পের থেকে তুলে আনা বলে মনে হচ্ছে। টাপুর ঘড়ি দেখল, 8:05। কিন্তু পুরো কই? তবে কি আজ পড়াতে আসেনি? সামান্য অধৈর্য হয়ে পড়ল টাপুর। তবে কি ওর সমস্ত আয়োজনই মাঠে মারা যাবে আজ? পুরো কি আসবে না? আর একবার ঘড়ি দেখল টাপুর। আর তারপরেই মুখ তুলতেই দেখল গলির অন্য প্রান্ত থেকে একজন সাইকেলে আসছে। মানুষটার সাইকেলে বসার ভঙ্গি দেখেই শরীরে কাঁটা দিল টাপুরের। এই ভঙ্গিটা ওর চেনা। সেই ক্লাস 9-এ ওর ঘরের জানলা দিয়ে এই মানুষটাকে দেখত টাপুর। আজ এই 2 বছর বাদেও বুকের মধ্যে নাগরদোলার ঘূর্ণনটা একই রকম লাগলো টাপুরের। ও মনে মনে বলল, পুরু, আজ আর প্লিজ আগের মতো করো না। সাইকেলটা ক্রমশ এগিয়ে আসতে লাগলো ওর দিকে। শেষ হলো পাতা ঝরার মরশুমে। আজ পড়লাম 4র্থ পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সরঞ্জিত চক্রবর্তী। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।